বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতে হচ্ছে মনুর দিকে। রীতিমতো অভিযোগ উঠছে এবার নির্বাচন কমিশনের দিকে। কেন? নির্বাচন কমিশনের দ্বারা এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 85 ঊর্ধ্ব সমস্ত ভোটারদের বাড়ি গিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করানো হবে, কিন্তু বারংবার অভিযোগ উঠে আসছে যে পূর্ব আসনের বিভিন্ন জায়গায় 85 ঊর্ধ্ব এমনকি 105 বছরের ভোটার তারা পায়ে হেঁটে ভোট দিতে আসছেন। এমনটাই কিন্তু সকাল থেকে চিত্র পরিলক্ষিত হয়েছে। আবারও দেখা গেছে মনু বনকল বিধানসভা এলাকা থেকে জানা যায় মনু বনকল বিধানসভার 23 নম্বর বুথে 92 বছর বয়সে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করলেন এক বৃদ্ধা। কমিশনের ভূমিকায় ভোটারদের বিস্ময়। অর্থাৎ অভিযোগ ছিল সকালে যে 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পোলিং স্টেশনে এসে ভোট দিয়েছিলেন 105 বছর বয়সী ভোটার। তারপরেই মনু থেকে খবর যে 92 বছর বয়সী এক ভোটার তিনি ভোট প্রদান করলেন ভোট কেন্দ্রে এসে। আর সে বিষয়ে এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, চতুর্দিকে সমালোচনার ঝড়। এক্ষেত্রে নিয়মটা হলো যে যারা বিএলও হিসেবে নিযুক্ত তারা খোঁজ খবর করে 85 ঊর্ধ্ব বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করবেন, কিন্তু এক্ষেত্রে সে সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হলেন 92 বছর বয়সী তিনি। জানা কি নির্বাচন কমিশনের ব্যর্থতার চূড়ান্ত রূপ? সে বিষয়ে ভোটার অর্থাৎ 92 বছর বয়সী ভোটার তিনি কি বলছেন শোনাচ্ছি। কি আপনার বয়স কত? বয়স কত আপনার? 92। ভোট দিচ্ছেন নি? দিছি তো ভোট কেন্দ্রে আইতে সমস্যা হয়েছে নি? না, গাড়ি করে এটা কোন জায়গা? গুয়েসান মাস্টার পাড়া। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ শুক্রবার গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন চলেছে, আর সে ধারায় এদিন ত্রিপুরার পূর্ব আসনেও নির্বাচন অনুষ্ঠিত। গণতন্ত্রের সর্ববৃহৎ এই মহোৎসব সুষ্ঠু এবং অবাধ করতে নির্বাচন কমিশন তথা রাজ্যের নির্বাচন দপ্তর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু তারই মধ্যে এই ধরনের চিত্র কিন্তু নির্বাচন কমিশনের দিকে প্রশ্নের আঙ্গুল তুলছে। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। আমি প্রথমেই যাচ্ছি আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপালের কাছে। যে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা খরচ করছে, তারপরেও এই অভিযোগ যে 85 ঊর্ধ্ব একেবারে 105 বছর বা 92 বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধারা তারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছেন, কতটা ব্যর্থ নির্বাচন কমিশন? হ্যাঁ, যে বিষয়টা উঠে এসেছে অবশ্যই এটা ব্যর্থতাকে সূচিত করে। কারণ কি এই বয়সের একজন ভোটার এমনিতে তো যেটা সিস্টেম চালু হয়েছে 85 বছর বয়স পেরোলেই তাকে বাড়ি থেকে ভোট নেওয়ার কথা। তো এই ক্ষেত্রে তার বয়স এত হয়ে গেল কেন তাকে মানে হেঁটে আসতে হলো ভোট কেন্দ্রে? কমিশনের লোকেরা যারা দায়িত্বে রয়েছে যাদের উপর এই কাজটা করার, বাড়ি থেকে ভোট নেওয়ার, এনারা কি করছিলেন? এই ভোটার কি খোঁজ পাচ্ছিলেন না, নাকি তারা ডিউটি করেনি ঠিক মতো? মুদ্রা কথা মানে কমিশনের এখানে দায় অবশ্যই রয়েছে, কর্তব্য পালন ঠিকভাবে হয়নি। সেম ঘটনা এই যে আমি যে ঘটনাটার কথা বললাম আসারাম বাড়িতে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এই ধরনের অবস্থা চলছে। তো তাদের তো লুক রয়েছে সেখানে, টাইম টু টাইম এটা ভিজিট করা, ভোটটা ঠিকমতো চলছে কিনা, সেই কাজটা হয়নি বলেই আমাদের অভিযোগ জানাতে হচ্ছে। ঘাটতি অবশ্যই রয়েছে, বিভিন্ন ক্ষেত্রেই ঘাটতি রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। এই হচ্ছে কথা আর কি। ছবিতে তো দেখা যাচ্ছে উনি ভোটার হুইল চেয়ারে আসছে, হেঁটেও আসতে পেরেছে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। হুইল চেয়ারে আসছে দেখছি, ছবিতে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই ভূমিকায় আপনারা কতটা বিস্ময়? হ্যাঁ, অবশ্যই। তো নির্বাচন কমিশনের এ সমস্ত বিষয়গুলিতে তৎপর, প্রচার করছে যে সমস্ত লোক যেন ভোট দেয়, নির্ভয়ে ভোট দেয়, কোনো ভোটার যাতে ভোটদানে বিরত না থাকে, গণতন্ত্রের রক্ষা করার প্রচার তো করছে নির্বাচন কমিশন থেকেও। তাহলে এই ধরনের বিষয়টি তো নেগলিজেন্স, এটা কমিশনের দায়বদ্ধতা আছেই।
সমস্ত ভোটারদের ভোট করানো এবং এই যে পরিবেশ, ভোটের পরিবেশটাকে রক্ষা করা, শুধু ভোট কেন্দ্রের সামনে শুধু পরিবেশ রক্ষা করলে তো হবে না, পুরা রাজ্যে ভোট কেন্দ্রে মানে ভোটদানের যাতে পরিবেশ থাকে, সমস্ত বিরোধীরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এই পরিস্থিতি সৃষ্টি করার দায়িত্ব কমিশনের। অবশ্যই। তবে আরেকটা প্রশ্ন অবশ্যই থাকছে যে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করানোর জন্য বিভিন্ন বার তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা হলফ করে বলছেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। সেই ক্ষেত্রে আপনি অনেকক্ষণ ধরে এখানে ছিলেন, রাজ্যের পরিস্থিতি দেখেছেন, পূর্বের পরিস্থিতি দেখেছেন, কি মনে হয় রাজ্যের পুলিশ প্রশাসন বা নির্বাচনী আধিকারিকরা কতটা সফল আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে? আচ্ছা দেখুন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য বাইরের পুলিশ ফোর্স এসেছে, সবে এসেছে, ফ্ল্যাগ মার্চ করছে, এগুলি তো দেখার ঘটনা, কিন্তু ভেতরে কি হচ্ছে আমি বারবার বলছি, ভেতরে ভেতরে গ্রামে গঞ্জে এটা দেখবে কি করে? সেখানে পুলিশ যায় কোথায়, প্রশাসন যায় কোথায়, এবং নির্বাচনের পরবর্তী সময়ে কি ঘটবে এইসব গ্যারান্টি কে দেয়? এগুলি আসলে এগুলি আইওয়াস। অ্যাকচুয়ালি মানুষ যারা সত্যি সত্যি ধরেন সঠিক মত প্রকাশ করার যে পলিমিক্যাল ডিসকাশন, পলিটিক্স আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করে, এই যে অবাধ একটা পলিটিক্সের পরিস্থিতি নেই, এই পরিস্থিতিটাই নেই, অবাধে কথা বলার পরিস্থিতি নেই। আমি তো গিয়ে দেখেছি অনেক ভোটাররা তার মুখেই খুলছে না বিভিন্ন জায়গায়। আমি তো ক্যান্ডিডেট ছিলাম পশ্চিম আসনে, যেমন নির্বাচনে আসলে মানে আমি গেছি, একটু ভয়ে ভয়ে আমার সাথে কথা বলছে, অন্য কেউ দেখে ফেলে কিনা। তো এটা কি একটা ভোটের পরিবেশ হলো? তো অবাধ যে কথাটা, এই ব্যবস্থাটাই নাই এখন, অবাধ নাই, অবাধ নির্বাচন নাই, মত প্রকাশের স্বাধীনতাই নাই, ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানে কি হলো? মত প্রকাশের স্বাধীনতা আছে? নাই। সমালোচনা করার অধিকার আছে? নাই। এই পরিস্থিতিটাই নাই। এটা বাইরে একটা চাকচিক্য আছে, বাইরে ফ্ল্যাগ মার্চ হচ্ছে, বড় বড় মানে মেইন রোডে ফ্ল্যাগ মার্চ হচ্ছে, ভিতরে ভিতরে কি হচ্ছে? ফ্ল্যাগ মার্চে কি হবে? তার কোনো এফেক্ট আছে? কোনো এফেক্ট নেই। যেহেতু পূর্ব আসনে প্রায় ভোট পর্ব শেষ হতে চলেছে, সেদিকে একটু নজর রাখতে হয়। 30টি বিধানসভা কেন্দ্রে আছে ভোট গ্রহণ পর্ব চলছে, যার মধ্যে পুলিং স্টেশন রয়েছে 1664টি, মডেল পুলিং স্টেশন তৈরি করা হয়েছে 62টি, পিডব্লিউডি এর আওতায় রয়েছে 30টি, মহিলা পরিচালিত পুলিং স্টেশন রয়েছে 66টি, যুব ভোট কর্মীদের দ্বারা পরিচালিত পুলিং স্টেশন রয়েছে 30টি। এর মধ্যে 2024 লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে 59টি জেলা, সেই 59টি জেলায় প্রথম একটি পুলিং স্টেশন তৈরি করা হয়েছে, যা গ্রিন পুলিং স্টেশন নাম দেওয়া হয়েছে। 53 কৈলাসহর বিধানসভার নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে 39 এবং 40 পুলিং স্টেশনকে গ্রিন মডেল পুলিং স্টেশন নির্মাণ করা হয়েছে। আর এই পুলিং স্টেশনের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পরিবেশ রক্ষা সহ সবুজায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া এই পুলিং স্টেশনে বিভিন্ন ধরনের ছোট ছোট চারা গাছগুলি এবং টবের মাধ্যমে পুলিং স্টেশনে সর্বত্র সাজিয়ে তোলা হয়েছে। বয়স্ক থেকে দিব্যাঙ্গ প্রত্যেকের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাচ্ছি। অর্থাৎ গ্রিন মডেল পুলিং স্টেশন তৈরি করা হয়েছে কৈলাসহরে, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যে পরিসংখ্যান প্রথমে তুলে ধরেছিলাম, মডেল পুলিং স্টেশন থেকে শুরু করে মহিলা পরিচালিত, পিডব্লিউডি পরিচালিত এবং যুব ভোট কর্মীদের পরিচালিত পুলিং স্টেশন তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে গ্রিন পুলিং স্টেশনও কিন্তু তৈরি করা হয়েছে প্রথমবার কৈলাসহরে, যা একেবারেই নজর কাড়া। নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়গুলি দেখেছে, যার মধ্যে পুলিং স্টেশনের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে গ্রিন পুলিং স্টেশন ইতিমধ্যেই অন্যতম নজর কাড়া। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে কৈলাসহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এবার গ্রিন পুলিং স্টেশন তৈরি করা হয়েছে, ভোট প্রক্রিয়া প্রায় শেষ লগ্নে, কি আপডেট পাচ্ছ?
দেখো যে ঊনকোটি জেলায় 4টি বিধানসভার মধ্যে কৈলাসহর যেটা বিধানসভা রয়েছে 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের 39 এবং 40 দুটি পুলিং স্টেশন রয়েছে। সেই দুটি পুলিং স্টেশন রয়েছে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে, এবং সেখানে কিন্তু এবার বলা যায় ঊনকোটি জেলায় এবং সম্ভবত রাজ্যে প্রথম গ্রিন পুলিং স্টেশন করা হয়েছে, গ্রিন মডেল পুলিং স্টেশন। এবং সেখানে বিশেষত যেদিকে নজর দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রকৃতিকে কেন্দ্র করে সেখানে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণভাবে কিভাবে গাছ রক্ষা করতে হবে এবং সবুজায়নের প্রতি নজর দেওয়া হয়েছে। এবং সেখানে বয়স্ক এবং দিব্যাঙ্গজনদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সেখানে পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীরা ছিল। পাশাপাশি বিদ্যালয়ের যে ভোটাররা যেই জায়গায় ভোট প্রদান করবেন তাদের পুরো রাস্তাটাই কিন্তু সবুজ গাছপালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, এবং কিভাবে পরিবেশকে রক্ষা করতে হবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছপালার যে ভূমিকা, গোটা বিষয়টি কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গ্রিন মডেল পুলিং স্টেশনে। এবং সেখানে বলা যায় যে বিশেষ যে পানীয় জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু মাটির হাঁড়িতে করে করা হয়েছে, যাতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে সেখানে পরিবেশ রক্ষা করা যায়, যেমন আমরা একক ব্যবহৃত প্লাস্টিক কিভাবে বর্জন করা যায়, গোটা বিষয়টিকে কিন্তু সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ভোট কেন্দ্রে যারা দুটি পুলিং স্টেশনে যারা ভোট প্রদান করতে এসেছেন, সেখানে তারা নতুন ভোটাররা রয়েছেন বা যারা বয়স্ক ভোটাররা রয়েছেন, প্রত্যেকের কিন্তু একটা আকর্ষণের কেন্দ্র ছিল, কারণ এ ধরনের পুলিং স্টেশন তারা এর আগে কোথাও দেখেননি। একদমই। কৈলাসহরে কোন কোন জায়গায় এই মুহূর্তে গ্রিন পুলিং স্টেশন তৈরি করা হয়েছে? দেখো এখন পর্যন্ত বলা যায় যে ঊনকোটি জেলায় শুধুমাত্র একটি গ্রিন পুলিং স্টেশন তৈরি করা হয়েছিল, গ্রিন মডেল পুলিং স্টেশন, যেটা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। সেখানে 39 ওয়েস্ট উইং এবং 40 ইস্ট উইং দুটি পুলিং স্টেশন নেই মূলত নেতাজি বিদ্যাপীঠ স্কুলে রয়েছে, এবং সেখানেই সেই গ্রিন মডেল পুলিং স্টেশন করা হয়েছে, এবং এটা ঊনকোটি জেলায় একমাত্র গ্রিন মডেল পুলিং স্টেশন। ধন্যবাদ অয়ন। অর্থাৎ কৈলাসহরের চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এবার বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপালের সাথে। গৌরাঙ্গ বাবু, সারাদিন আপনি দেখলেন ভোট গ্রহণ পর্ব পূর্ব আসরে, কি পরিস্থিতি দেখলেন, কতটা খুশি আজকের এই ভোট গ্রহণ পর্ব দেখে? আমি শুরুতেই বললাম যে অ্যাকচুয়ালি পুরো পর্বটা আমার দেখা হয়নি, কারণ কি আমি তেলিয়ামোড়া গিয়ে ভোট দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করি, এই যাতায়াতের সময়টা চলে গেছে। তারপর আপনাদের এখানে চলে এসেছি, যতটা খবর পেয়েছি হয়তো আর একটু বাদে বাকি খবর সারা কেন্দ্র থেকে পাবো। তো মুদ্রা কথা যেটা, কমিশন তার নিজের উদ্যোগে তার নিজের একটের মধ্যে থেকে যতটা করার চেষ্টা করছে, এই কথাটা যদি ধরেও নিই, তারপরেও যে খামতিগুলি আছে যেটা যেমন কিছুক্ষণ আগে একজন বয়স্ক মহিলার কথা আমরা দেখলাম, বা বিভিন্ন জায়গাতে যে সন্ত্রাসের যে ব্যাপারগুলি, এগুলি কিন্তু থেকে যাচ্ছে। আমি এখানে গ্রিন মানে মডেল একটা দেখানো হলো, ভালো, বিষয়টা ভালো, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র যেভাবে রক্ষা হবে, মানুষের মতদানটা, সবাই মতদানটা যেভাবে হয়, এটা হচ্ছে মূল কথা, মূল প্রশ্ন। এই ক্ষেত্রে খামতি আছেই বলতে হবে। শাসক দল এখনো যেটা বরাবরই হয়ে চলেছে, তার কর্তৃত্ব, তার প্রভাব সমস্ত ক্ষেত্রে এই কমিশনের থাকা সত্ত্বেও কিন্তু এরা এটা রেখে যাচ্ছে, বা এদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে যা যা করার, চোখের দেখার বাইরে, দৃষ্টির আড়ালে যা যা করার সব কিছু করে যাচ্ছে। এগুলি কিন্তু চেক হচ্ছে না। এই সব কিছু চেক হলেই মানুষের গণতান্ত্রিক অধিকারটা বা রায়টা সঠিক রাস্তা আসবে। এগুলি ঘাটতি আছে, এগুলি কেউ স্বীকার করতে পারবে না। এবং এই ভারতের মতো দেশে, এত বড় দেশে, মানে এটা জন্য সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটা মানে কি বলবো, একটা কথা, কিন্তু সদিচ্ছা থাকতে হবে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকতে হবে। যারা আমরা এ পর্যন্ত দেখছি, যখনই যারা পাওয়ারে থাকে, তারা তাদের পলিটিক্যাল পাওয়ার, প্রশাসনিক পাওয়ারটাকে তারা ব্যবহার করে বরাবরই ক্ষমতার থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। এগুলির প্রভাব মুক্ত না হওয়া পর্যন্ত এই ধরনের ঘটনা চলতেই থাকবে, আমরা যা কিছু বলি না কেন।
এই হচ্ছে আমি কথা। অরুণ বাবুর কাছে যাচ্ছি। অরুণ বাবু, আমরা দেখেছিলাম পশ্চিম আসনে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়, তারপর জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ বাম নেতৃত্বরা কিন্তু রিপোলের আবেদন জানিয়েছিল জাতীয় নির্বাচনের কাছে। তারপর পুনরায় আমরা যখন সকালেই আশিস বাবুর সাথে কথা বলি, তিনিও কিন্তু বলছেন যে পূর্ব আসন থেকে তিনি এই মুহূর্তে যে আপডেট পাচ্ছেন তাতে তারা আবারও রিপোলের আবেদন করতে পারবেন। সে বিষয়ে আপনারা কতটা সহমত পোষণ করছেন ওনাদের সাথে, বা আপনারা কি তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একসাথে যাচ্ছেন রিপোলের ক্ষেত্রে? না না, আমি রিপোলের কথা বলছি না। আমি বলছি যে গণতন্ত্রের ব্যাপারটা এক সময়ে গণতন্ত্রের যখন অবাধ ছিল তখন শাসক দলে স্ট্রং বিরোধী পক্ষ চাইত। শাসক দলকে সঠিক পথে পরিচালনা করার জন্য অপোজিশন স্ট্রং থাকতে হবে। তার এই স্ট্রং বিরোধী পক্ষ চাইতো শাসক দলরাই। ফলে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য শাসক দলের হইল মূল কর্তব্য বিরোধী পক্ষকে আশ্বাস দেওয়া যে তোমরা সমালোচনা করো, জনগণের কাজ আমরা করতে এসেছি, তো সমালোচনা ওয়েলকাম। এবং সেখানে মুখ বন্ধ করার জন্য না, এবং একদলীয় শাসন বা স্বৈরতন্ত্র কায়েম করার জন্য তো গণতন্ত্র নয়। ফলে এই যে অবাধ ব্যবস্থাটাই তো নেই। শাসক দলের তারাই তো গ্যারান্টি করা উচিত বিরোধী পক্ষে, তোমরা বিরোধী পক্ষে থাকো, তোমরা কাজ করো, আমাদের সমালোচনা করো। এটি তো গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত। গণতন্ত্রকে রক্ষা করার মূল জায়গাটাই এই জায়গায়, কিন্তু তা না করে স্বৈরতান্ত্রিক পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে শাসক দলরা দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে। এইটা কিন্তু ভয়াবহ। গণতন্ত্রের কথা আমরা যতই বলি না কেন, প্রকৃতপক্ষে গণতন্ত্র স্বৈরতন্ত্রতে পরিণত হচ্ছে। এই হলো প্রথম বিষয়। এখন বিষয় দ্বারা হলো রিপুল। আমি 10টা জায়গায় রিপুল করলাম, রিপুল দ্বারা কি ইন্ডিকেট করবে? তাহলে বাকি জায়গাগুলিতে তো সঠিক ভোট হয়েছে এটা স্বীকার করতে হবে। আমি যদি 10টা জায়গায় রিপুল চাই তো বাকি জায়গাগুলিতে সঠিক হয়েছে বলতে হবে। আমি বলছি যে অবাধ কোথাও নির্বাচন হচ্ছে না। শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকমের ব্যবস্থা গ্রহণ করার, প্রশাসনকে ব্যবহার করার থেকে শুরু করে সবকিছুই করছে। ফলে এই 2-1টা জায়গায় রিপুল চাইয়া তাতে কিছু হবে না। আমি এরকম সহমত নেই। গৌরাঙ্গবাবু, আপনি কতটা সহমত পোষণ করছেন এই রিপোলের ব্যাপারে? একই কথা। অ্যাকচুয়ালি গণতন্ত্র ইন ট্রু সেন্স মানুষের পেটে তথা মানে অন্যের সমস্যার গ্যারান্টি যার সামনে নেই, তার সঠিক মতদানের ক্ষেত্রেও মানে সে বিভিন্নভাবে প্রভাবিত হয়। সেম আরেকটা পয়েন্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে আপনার এডুকেশন যদি মানুষের, তাও শুধু আক্ষরিক এডুকেশন না, সত্যিকারের অর্থে তার রাজনৈতিক চেতনা, সামাজিক চেতনা যদি ডেভেলপ না হয়, সে নির্ণয় করবে কি করে যে কাদের দ্বারা গণতন্ত্রটা রক্ষিত হবে, আমার অধিকার রক্ষিত হবে, দেশের কল্যাণ হবে, সেটা সবাই কিন্তু মূল্যায়ন করতে পারে না। এর জন্য প্রপার এডুকেশন চাই। মানে অন্য সংস্থানের গ্যারান্টির সাথে সাথে প্রপার এডুকেশন। থার্ড পয়েন্ট যেটা মোরাল, যে ব্যাপারটা মোরালিটির যে ব্যাপারটা, দেশের মানুষের অন্তত 51% মানুষের যদি মোরালিটি আপগ্রেডেড না হয়, তাহলে এটাও গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠা হতে পারে না। এই ফ্যাক্টরগুলি অবশ্যই দরকার, না হলে আপনার সর্বক্ষেত্রেই সমস্যা থাকবে। এই হচ্ছে কথা আমার। একদমই। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু যদিও বাম বা কংগ্রেস নেতৃত্বরা তারা রিপোলের দাবি করেছেন বা তারা আবেদন করবেন, এমনটাই কিন্তু বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট কিছুই জানা যায়নি তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন কিনা, বা সেই বিষয়ে তাদের মূল কি কি অভিযোগ থাকবে, সমস্ত বিষয়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।